দীর্ঘ প্রায় 5 বছর পর চীন সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ রবিবার অর্থাৎ 14 জুলাই থেকে শুরু হচ্ছে তার সিঙ্গাপুর ও চীন সফর। চীন সফরের অংশ হিসেবে তিনি বেজিংয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর 14 ও 15 জুলাই তিনি সাংহাই সহযোগিতা সংস্থার এশীয় বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ভারত ও চীনের মধ্যে 2020 সালের পূর্ব লাদাখে গালওয়ান সংঘর্ষের পর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই ঘটনার পর এটি বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রথম চীন সফর। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমার সহকর্মী নিউজ ডেস্ক থেকে অঞ্জন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 5 বছর পর চীন সফরে যাচ্ছেন। প্রথমেই জিজ্ঞাসা করব, কি কি কর্মসূচি রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই সফরে? প্রথমেই বলবো যে দুদিনের সফর, একদিকে 14, অন্যদিকে 15 জুলাই এবং 14 জুলাই, একদিকে চায়না, অন্যদিকে সিঙ্গাপুর। এই দুটো সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর রয়েছে আমাদের প্রত্যেকের। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে খনিজ সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং তার সঙ্গে সঙ্গে আরও দু-তিনটি জিনিস রয়েছে। তার মধ্যে দালাই লামার উত্তরাধিকার। এটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? তার কারণ আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে পর্যন্ত তিব্বতের দিক থেকে, অর্থাৎ দক্ষিণ তিব্বত এবং আমাদের দিক থেকে অরুণাচল প্রদেশ, এই পজিশনটাকে সবসময় চায়না মনে করে থাকে যে এটা তাদের জায়গা। দক্ষিণ তিব্বত এবং অরুণাচল প্রদেশের এই সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে তারা নামকরণ করে থাকে। আর ঠিক সে মতো অবস্থায় যদি দালাই লামার উত্তরাধিকার একটি গুরুত্বপূর্ণ রোল প্লে না করে, তাহলে এই ক্ষেত্রে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে একটি বড় এফেক্ট পড়তে পারে। তাই ঠিক এ কারণের জন্যই দালাই লামার উত্তরাধিকার নিয়েও কথা বলতে যাচ্ছেন জয়শঙ্কর, এবং তার সঙ্গে সঙ্গে খনিজ সরবরাহ এবং আরও দুটো বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো ভারত পাকিস্তান যে সংঘর্ষ বিরতি ইতিমধ্যে হয়েছে, খুব স্বাভাবিকভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক একটু হলেও খারাপ হয়েছে। সেই সম্পর্কে ক্রমাগত যেন আর খারাপ না হয়, কিংবা চায়নার যে হস্তক্ষেপ সরাসরি সামনে আসছিল সেই বিষয়টির দিকেও নজর হবে। এবং তার সঙ্গে সঙ্গে 2020 সাল, যেমনটা তুমি বলছিলে, ঠিক এলএসিতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক ওইখানে যখন 2020 সালে, আমি একটু ছবিটা একবার দেখানোর চেষ্টা করব, ঠিক এই পজিশনে যখন আকসাই চীন এই পজিশনে সরাসরি আমাদের জায়গা এখন নয় এমনটা বোঝানোর চেষ্টা করে চায়না। আর ঠিক সে কারণের জন্য এই জায়গাতে একটি চুক্তি হয়েছিল 1996 সালে, একটি চুক্তি হয়েছিল যেখানে কোনো রকমভাবে কোনো উইপেন ব্যবহার করা যাবে না। অর্থাৎ যদি ভারত এবং চায়নার মধ্যে কোনো যুদ্ধ হয় তাহলে সেটা শুধুমাত্র লাঠির দ্বারা হবে। কোনো রকম মাঝখানে কোনো উইপেন, অর্থাৎ কোনো বন্দুক কিংবা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সেখানে লাঠির ব্যবহার হবে। এবং ঠিক এ কারণের জন্যই 2020 সালে এই বিষয়ে যখন এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আকসাই চীনের এই সীমান্তবর্তী এলাকাতে যখন এই মৌ হচ্ছে, চুক্তি স্বাক্ষর হয়েছে 1996 সালে, তারপর 2020 সালে এই লাঠালাঠিতে অন্তত 20 জন সৈন্য আমাদের ভারতের পক্ষ থেকে শহীদ হন। খুব স্বাভাবিকভাবে তখন থেকেই কিন্তু ভারত এবং চায়নার মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং বৈদেশিক সম্পর্ক অনেকটাই তলানিতে পৌঁছতে শুরু করে। এবং আমরা খুব ভালো করেই জানি, বিশেষ করে ভারত এখন ক্রমাগত ইকোনমিক্যালি গ্রো করার চেষ্টা করছে এবং ঠিক সেখান থেকেই ক্রমাগত এগিয়েও যাচ্ছে। এখন ঠিক এই জায়গায় অন্য কোনো দেশের সঙ্গে, যে কোনো বিদেশ নীতির ক্ষেত্রে অন্য কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার একটি চেষ্টা করছে ভারত। খুব স্বাভাবিকভাবে চায়নার সঙ্গেও যেন সম্পর্ক বজিয়ে থাকে সেটারই কিন্তু চেষ্টা করছে ভারত ইতিমধ্যে। আমি তোমাকে দুটো বিষয় একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এক হচ্ছে, শুধুমাত্র এটা কিন্তু প্রথমবার নয়, এর আগে দুবার এস জয়শঙ্কর দেখা করতে গিয়েছে চায়নাতে। একটা হচ্ছে নভেম্বরে রিও ডি জেনেরোতে এবং ফেব্রুয়ারিতে জোহেন্সবার্গে। এই দুটো সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার তোমাকে আরও একটা বিষয় একটু মনে করিয়ে দেবো। কিছুদিন আগে সাংহাই কোঅপারেশন, খুব স্বাভাবিকভাবে সেখানেও কিন্তু মিটিং করতে গিয়েছিলেন রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও কিন্তু দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু একযোগে পাকিস্তানকে নিশানা করেছেন। এটা কেন করা হয়েছে তুমি খুব ভালো করে জানো। যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে, ঠিক সেই সময় চায়নার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল পাকিস্তান। খুব স্বাভাবিকভাবে সেই ডিফেন্স সিস্টেমকে এক প্রকার ধূলিসাৎ করে দেয় ভারত, এবং খুব স্বাভাবিকভাবে চায়না যে পেছন থেকে একটু হলেও শুধুমাত্র তাদের ব্যবসা বাণিজ্যের জন্য পাকিস্তানকে সাহায্য করছে, এটা একেবারে প্রকাশ্যে চলে এসেছিল। খুব স্বাভাবিকভাবেই ভারত চায় না এমন কোনো অবস্থান তৈরি হোক যেখান থেকে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। পাকিস্তান বরাবর যে অবস্থা তৈরি করে রেখেছে ভারতের ক্ষেত্রে, সবসময় পেছন দিক থেকে লড়াই করার যে চেষ্টা, সেটা আজ থেকে নয়, স্বাধীনতার পরবর্তী অবস্থান থেকে, যখন হরি সিং ছিলেন, রাজা হরি সিং ছিলেন, তখন থেকেই কিন্তু পাকিস্তান এভাবে ভারতের ওপর আক্রমণ করতে শুরু করেছিল। এবার ঠিক সে জায়গা থেকে ভারত যখন পাকিস্তানকে পাল্টা প্রত্যাঘাত করে, তখন যদি অন্য কোনো রাষ্ট্র ক্রমাগত পাকিস্তানকে তাদের জায়গাটা না বোঝাতে দেয় কিংবা পাকিস্তানকে ক্রমাগত সাহায্য করে, তাহলে সেটা
আখিরে যে কোনো দেশের সঙ্গেই সেটা খুব খারাপ সম্পর্ক তৈরি করবে। ঠিক যেমনটা আমরা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তুমি খুব ভালো করেই মনে থাকবে তোমার, দেখবে ইসরায়েলের সঙ্গে ইরানের যখন যুদ্ধ চলছে, এক প্রকার সংঘর্ষ চলছে, ঘাত প্রত্যাঘাত চলছে, তখন ঠিক সে জায়গায় আমেরিকার হস্তক্ষেপ খুব স্বাভাবিকভাবেই কিন্তু সমস্ত বিশ্বের ক্ষেত্রে একটু হলেও এফেক্ট ফেলেছে। এখন তুমি খুব ভালো করে জানো এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া চায়না দুজনের মধ্যেই সম্পর্ক কিন্তু অতি ভালো। খুব স্বাভাবিকভাবে ভারত চায় না কোনোভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হোক, ভারত এটাও চায় না যে রাশিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক এমন গাঢ়ত্বে পৌঁছে যাক যেখান থেকে ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক খারাপ হলে রাশিয়া ভারতকে হেল্প না করে চায়নাকে হেল্প করে। খুব স্বাভাবিকভাবেই ভারত আর চায়নার মধ্যে সম্পর্ক এখন বহাল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্য সীমান্ত উত্তেজনা প্রশমনে জয়শঙ্করের এই যে সফর, এই সফরে কি প্রশমন হবে এই সীমান্ত উত্তেজনা? দেখো একটা কথা বলি তোমাকে কোনামি, তা হলো যে কোনো আন্তর্জাতিক রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কিছু স্থায়ী হয় না। অর্থাৎ কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্রের সম্পূর্ণ বন্ধুত্ব স্থায়ী হয় না। তার কারণটা হচ্ছে একটা রাষ্ট্র সবসময় চাইবে যে সেই রাষ্ট্র নিজের মতো করে গ্রো করুক, ইকোনমিক্যালি গ্রো করুক, অর্থনীতির দিক থেকে গ্রো করুক, এবং তার থেকে যেন অন্য কোনো রাষ্ট্র একটু হলেও কম থাকে। এটা শুধুমাত্র চায়না বা ভারতের ক্ষেত্রে নয়, আমেরিকার ক্ষেত্রে তুমি দেখে নাও, ইসরায়েলের ক্ষেত্রে তুমি দেখে নাও, ইরানের ক্ষেত্রে দেখে নাও, প্রত্যেকটি রাষ্ট্রই চায় তার নিজস্ব সম্পদের উপর ভিত্তি করে বিশ্ব বাণিজ্য তৈরি করতে। আর ঠিক এখান থেকেই তুমি যে প্রশ্নটা করছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হলো সত্যিই কি প্রশমিত হবে? 2020 সালে যখন এই ঘটনা ঘটলো, তারপরে দীর্ঘ 5 বছর কেটে গেল এই জট কাটতে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে সাংহাই কোঅপারেশনে যাচ্ছেন একদিকে যখন প্রতিরক্ষা মন্ত্রী, অন্যদিকে এস জয়শঙ্কর। আমাদেরকে এটা মনে রাখতেই হবে যে কোনো বিষয় যখন কোনো বিদেশ নীতির ক্ষেত্রে কোনো মিটিং হয়, কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়, তখন সেটা সমাধান সূত্রের জন্যই, কিন্তু সমাধান সূত্র সম্পূর্ণ নির্ভর করে একপাক্ষিক অবস্থায় নয়, দ্বিপাক্ষিক। যদি আমরা চাই, তার সঙ্গে সঙ্গে চায়নাকেও চাইতে হবে যে তারা আদৌ এই বিষয়টিকে ঠিক করতে চায় কি চায় না। যদি চায়না না চায় তাহলে তো একপাক্ষিক কোনো কিছু হতে পারে না কোনামি। কিন্তু আলোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, খুব স্বাভাবিক। আমরা আশা করতে পারি হয়তো সম্পর্ক ভালোই হবে। অঞ্জন, দলাই লামাকে নিয়ে ভারত চীন টানাপোড়েন এই সফরের আলোচনায় কি কোনো রকম প্রভাব ফেলবে কি? আমি তো তোমাকে প্রথমেই বললাম কোনামি, তা হলো অরুণাচল প্রদেশের ক্ষেত্রে দালাই লামার একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করে। দেখো খুব স্বাভাবিকভাবে যখন চায়না একটা সময় এই দক্ষিণ তিব্বতের যে জায়গায়, দক্ষিণ তিব্বত চায়না একসময় দখল করে, এটা পূর্ণ ইতিহাস, আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যদি অরুণাচল প্রদেশ, যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম 27টি জায়গায় হঠাৎ করে নামকরণ করে দেওয়ার যে চেষ্টা চায়না, এটা কেন করে? তার কারণ চায়না মনে করে যে অরুণাচল প্রদেশের এই সীমান্তবর্তী এলাকা সম্পূর্ণভাবে তাদের। কিন্তু দেখো, তুমি চাইলে কালকে বললে যে রায়গঞ্জটা হঠাৎ করে আমেরিকা হয়ে গিয়েছে, এটা তো হতে পারে না কোনো। খুব স্বাভাবিকভাবে তুমি যা চাইবে তার উপর ভিত্তি করেই পররাষ্ট্র নীতি নির্ভর করে না। চায়নার ক্ষেত্রে চায়না মনে করতেই পারে যে আমাদের দেশের এই সীমান্ত এটা তাদের, কিন্তু আমরা জানি দেশ যখন ভাগ হচ্ছে তখন ঠিক সে জায়গায় এই সীমান্তবর্তী এলাকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং ভারতেরই জায়গা এটা। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে তুমি পাক অকুপায়েড কাশ্মীর দেখে নাও, সেটাও আমাদের জায়গা, কিন্তু তারা জোর করে সেই জায়গাগুলোকে আটকে রেখেছে। আকসাই চীনের ক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না এই দালাই লামা উত্তরাধিকারটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল হিসেবে দেখছে। যদি দালাই লামা উত্তরাধিকার সূত্রে তাদের হাতে না থাকে, তাহলে পরবর্তীকালে খুব স্বাভাবিকভাবে এই সীমান্তবর্তী এলাকাতে একটা বড়সড় সমস্যা তৈরি হতে পারে। ঠিক সে কারণের জন্যই যেন কোনো সমস্যা তৈরি না হয় ভারতের পক্ষ থেকেও কিংবা চায়নার পক্ষ থেকেও, যেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাই জন্য এই দালাই লামা উত্তরাধিকার বিষয় নিয়ে কিন্তু বিশদে আলোচনা হবে দুপক্ষের মধ্যে। অঞ্জন, লাদাখ সংঘর্ষের পরে এস জয়শঙ্করের এই সফর কূটনৈতিকভাবে কতটা বার্তা বহন করছে? খুব স্বাভাবিকভাবে আমি যেটা তোমাকে প্রথম থেকে বলছি, যা হলো ভারত এবং চায়নার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বরাবরই আমরা দেখে এসেছি কোনো না কোনোভাবে একটু হলেও, এটা বলার কোনো অবকাশ নেই, একটু হলেও খারাপ। কেন খারাপ আমি বলছি, তার কারণ একদিকে দেখো, আমরা যদি আমাদের ভারতের ম্যাপটা দিকে খুব ভালো করে তাকাই, তাহলে একদিকে যেমন পাকিস্তান রয়েছে, ঠিক ওপরের দিকটাতেই চায়না রয়েছে, এবং অন্যদিকে উল্টো দিকে বাংলাদেশ রয়েছে। তুমি খুব ভালো করেই জানো চায়না সম্পূর্ণভাবে মার্কেট তৈরি করতে চায়, অর্থাৎ তাদের জায়গায় যা প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন যেন বাকি জায়গাতে যায়। এবার ভারতের ক্ষেত্রেও ম্যানুফ্যাকচারিং কেন্দ্র তৈরি হচ্ছে, আমরা স্মার্ট সিটি তৈরি করছি। খুব স্বাভাবিক, ভারত যদি ইকোনমিক্যালি গ্রো করে তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রে সেটা ভালো নাও লাগতে পারে, বা খুব স্বাভাবিকভাবে তারা যদি ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখে তাহলে তাদের খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এটা নয় যে কোনো দেশ ইকোনমিক্যালি গ্রো করবে না বা ম্যানুফ্যাকচারিং দিক থেকে গ্রো করবে না। আর ঠিক সে কারণের জন্যই চায়না এবার বুঝতে পেরেছে। তোমার সম্প্রতি একটি উদাহরণ মনে থাকবে অ্যাপেলের ক্ষেত্রে, আইফোন বা অ্যাপেল যাই বলো না কেন, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং হাব একসময় ছিল সম্পূর্ণভাবে চায়নার ওপর বেস করে, অর্থাৎ এই এশিয়ার যাবতীয় জায়গায় চায়নার এই ম্যানুফ্যাকচারিং কেন্দ্র এবং তার ব্যবসা
অনেকটাই প্রভাব ফেলে। এবার ঠিক সে জায়গায় ভারতের মধ্যেও কিন্তু এখন ধীরে ধীরে বড় বড় ব্যবসায়ী একটু হলেও ইন্টারেস্ট দেখাচ্ছে ভারতের মাটিতে ব্যবসা করার জন্য এবং ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার জন্য। অ্যাপেলের ক্ষেত্রেও এই একই রকম বিষয় কিন্তু সামনে এসছে। তোমার খুব ভালো করে মনে থাকবে আমেরিকা, কেন বলছি যে এগুলো প্রত্যেকটি বিষয়ের সঙ্গে অত্যন্ত ইন্টারলিঙ্কড। দেখো আমেরিকার ক্ষেত্রে শুল্ক চাপানোর একটি নতুন অভ্যেস তৈরি হয়েছে। যবে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসছেন তবে থেকেই তার ইকোনমি গ্রো করার জন্য যে কোনো দেশের উপর তার ইচ্ছে মতো এখন যদি তার মনে হয় 10% শুল্ক বাড়িয়ে দেবে, 1 ঘন্টা পরে তার মনে হবে 10% শুল্ক থেকে বাড়িয়ে 100% শুল্ক চাপিয়ে দিই। এবার এটা তার বলতে পারো যে মোহাম্মদ বিন তুগলকের মতো তিনি পাগলা রাজার মতো তার নীতি তৈরি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে চায়নার ক্ষেত্রেও এই একই রকম প্রভাব পড়বে কিনা। অর্থাৎ আমি বলতে চাইছি আমেরিকার সঙ্গে চায়নার সম্পর্ক মোটেই ভালো নয়। আমরা জানি ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমেরিকার সঙ্গে চায়নার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না, কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে একটা বিষয় অত্যন্ত চিন্তার, তা হলো আমেরিকার সঙ্গে চায়নার সম্পর্ক কিন্তু এই ব্যবসা বাণিজ্যের দিক থেকে একটু হলেও ভালো হতে শুরু করেছে। এবার তোমার খুব ভালো করে মনে থাকবে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের মধ্যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ চলে আসে তখন চায়নার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক যদি খারাপ হতে থাকে এবং যদি কোনো কারণে ট্রেড ওয়ার শুরু হয়, খুব স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে চায়নার কোনো সময়ই হয়তো পুরোপুরি যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি ট্রেড ওয়ার হয় তাহলে এই ট্রেড ওয়ারের সব থেকে বেশি বাড়তি সুবিধে নিয়ে নেবে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র। তার কারণ আখিরে লাভ সবকিছুতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হয়। কেন আমি তোমাকে বলি, তার সব থেকে বড় কারণ হচ্ছে উইপেন বিক্রি, অর্থাৎ যে কোনো আগ্নেয়াস্ত্র বিক্রির ক্ষেত্রে আমেরিকার একটি বড় হাত থাকে। আর ঠিক সে কারণের জন্য একদিকে যেমন রাশিয়া অত্যন্ত শক্তিধর দেশ, উল্টো দিকে আমেরিকাও অত্যন্ত শক্তিধর দেশ, আর এই দুই শক্তিধর দেশই কিন্তু চাইবে তাদের নিজস্ব শক্তি বাড়াতে এবং বাকি বিশ্বের সব জায়গাতে তাদের উইপেন বিক্রি করতে। চায়নাও কিন্তু কম যায় না কোনামি। খুব স্বাভাবিকভাবে চায়নার একদিকে ডিফেন্স সিস্টেম ক্র্যাশ করলেও তারা কিন্তু যথেষ্টই বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের ক্ষেত্রে বিশেষ করে একটু হলেও কিন্তু তাদের নাক কেটেছে, ঠিক যেমনটা ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। আমেরিকা রাশিয়ার ক্ষেত্রেও এক্ষেত্রে আমেরিকার আমরা সবাই জানি তার যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটটাকেও কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। অর্থাৎ একদিকে রাশিয়া শক্তিধর দেশ হচ্ছে, সেই রাশিয়ার সঙ্গে চায়নার সম্পর্ক সুসম্পর্কে যাচ্ছে, উল্টো দিক থেকে আমেরিকার বিষয়ের দিকেও ভারত কিন্তু সেভাবেই প্রভাব ফেলেছিল এবং আমেরিকার সঙ্গে চায়নার সম্পর্ক ভালো হচ্ছে। তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন এই সম্পর্কগুলো তৈরি করলাম, অন্তত কথার মারফত। তার কারণ ভারতের আশপাশে ক্রমাগত শত্রু দেশ বাড়ছে, এটাই সব থেকে বড় চিন্তার বিষয়। আর ঠিক সে কারণের জন্যই একদিকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একদিকে ভারত সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন খুব স্বাভাবিকভাবে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক সুসম্পর্কে পরিণত হয় এবং চায়নার সঙ্গে কোনোভাবেই যেন ট্রেড ওয়ার অন্তত না লেগে যায়। আর ঠিক সে কারণের জন্য একদিকে খনিজ সরবরাহ এবং তার সঙ্গে সঙ্গে দালাই লামার উত্তরাধিকার এবং তার সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তান সংঘর্ষ এবং সংঘর্ষ বিরতি এবং এই মুহূর্তে ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক, এই 4টি বিষয়ের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিচ্ছে বিদেশ মন্ত্রক। ধন্যবাদ অঞ্জন, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং আমার সহকর্মী যা স্পষ্টভাবে একেবারে তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই যে চীন সফর, এই চীন সফরকে ঘিরে কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও তীব্র কৌতূহল তৈরি হয়েছে এবং লাদাখে ভারত চীন সংঘর্ষের পরে এই প্রথম কোনো উচ্চপদস্থ ভারতীয় মন্ত্রী চীন সফর করছেন। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পরে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে বলা যেতে পারে এবং সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হলেও সম্পূর্ণ কিন্তু অবরোধ মুক্তি হয়নি। আর ঠিক সেই সময়ে চীন পাকিস্তান বন্ধুত্ব ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি ইসলামাবাদ বেজিং কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আর এই কারণেই এই সময় কিন্তু বিদেশমন্ত্রীর এই চীন সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।